ব্রিগেডিয়ার রফিককে দেওয়া হলো, উনি সাইন করলেন, ওনাকে পরবর্তীতেই মেজর জেনারেল করা হলো। এবং অতি আনন্দের বিষয় যে এই গভর্নমেন্ট সেই দালাল অফিসারকে রেড ক্রিসেন্ট সোসাইটির বানিয়ে দিয়েছে, চেয়ারম্যান বলে না। হ্যাঁ, একজন চিফ আর্মি তার কমরেডকে, তার অফিসারদের বাঁচাতে, বারবার বলছি বাঁচাতে, বাঁচাতে, নট করে মারতে, বাঁচাতে, হি ডাজন্ট নিড প্রাইম মিনিস্টার্স অ্যাপ্রুভাল। ষড়যন্ত্রকারী যারা আসল, যারা এটা করাইছে, ওই যে অর্ডার নাই, তাদের বিরুদ্ধে তো কোনো হাসিনা গভর্নমেন্ট কোনো ইনভেস্টিগেশনই করতে দেয় নাই। আর কারা পারপিটেটার্স নামগুলো বলেছে, খুনিদের চিকিৎসা করতে পারবো না, খুনিদের এবং খুনিদের পরিবারে এটা সেন্টিমেন্ট ছিল, যেটা আপনি বলবেন, আবার বলেন না যে ডাক্তার হিসেবে শপথ নিয়েছেন। আরে ডাক্তার হিসেবে কি খুন হওয়ার শপথ নিয়েছেন? আপনি একজনকে জিজ্ঞেস করতেছে তুমি এর সাথে জড়িত ছিলা, এত বড় দাড়ি, টুপি, না স্যার আমি তো দাঁড়ের কাছে নাই। তারপর যখন ঘুরে দেখালো, এই যে তুমি কোর্ট থেকে, কোর্ট যেখানে অ্যামুনিশন থাকে, এই যে বের করতেছো তুমি, আমাদের যে হসপিটাল ডকুমেন্টস আছে, ওই হসপিটাল ডকুমেন্টসগুলা সে সিজ করবে। তো আমি বললাম যে কাহার আকনকে গিয়ে বলবেন যে ওনার তো এইটুকু নলেজ নাই, ইফ ইউ ওয়ান্ট টু সিজ দ্য হসপিটাল ডকুমেন্ট ইউ হ্যাভ টু হ্যাভ দি কোর্ট অর্ডার, এটা কিন্তু আইন। আর একটা কথা বললেন আমি যে এখন এখান থেকে চলে যান, কেন পুলিশের পছন্দ ছিল না আমার। তো ওই ইন্সপেক্টর আমার দিকে তাকিয়ে রয়েছে, বললেন স্যার সব পুলিশ কি একই রকম হয়, সব আর্মি কি একরকম? একজন মিনিস্টার বা একজন সংসদ সদস্য অথবা একজন রাজনৈতিক নেতা কি করে চাকরিরত মিডিয়ার সদস্যদের সাথে মিটিং করে? 25 তারিখ রাতটা ছিল। হ্যাঁ 25 তারিখ, 26 তারিখ সকালে কথা বলছি। 25 তারিখ পুরা সকাল থেকে, যতক্ষণ থেকে আসছে ততক্ষণে ওই সকাল পর্যন্ত ছিল। আমার বোন, তার ছেলের বউ, আমার রানা, তার বাসার থেকে কিছু আছে না কম দামি একেবারে ব্যবহার করা শাড়ি, ওইটা নিয়ে বলে যে আপা কিছু মনে করেন না, আপনাদের এইসব শাড়ি চেঞ্জ করেন। এইসব শাড়ি আমার বোন একেবারে আমারই কিছু পরছে তা না, কিন্তু ও বুঝাইতে চাইছে যে আমি কিন্তু এখন আপনাদের বের করব ওই পিছনে গেটে, পেছনে মানে ওই যে হাজারিবাগের দিকে যে গেট, আপনারা এমনভাবে আমার সাথে হাঁটবেন। আমি বললো যে আমার বোনরা আসছিল, কি ঝামেলায় পড়ছি, একটু বাড়ি পাঠাই দিই, এইটা আমার ভাগনা। তো ভাগনারেও বোধ হয় একটা শার্ট দিছিল, যে এটা না, ওটা টি শার্ট পরা, এমন কিছু না, কিন্তু ও প্রমাণ করতেছে যে এটা ওরই। আর আপনারা কোনো কথা বলবেন না, আর হাঁটবেন নর্মালি, ভয় পা, কেন মারতেছে তো সোলজার, সোলজারের বোন ভয় পাবে কেন? কথা বুঝছেন তো? এইটা করে ওদের বের করছে সকালে। এগুলো আর একটা দিক। তো আমি করলাম কি, ওই যে বলে যে একটু একটু এদের সাথে একটু কথা বলেন। একটা জিনিস তো আপনি বুঝেন যে আমরা যতই বলি যে এইটা করব না, ওইটা করব না, কিন্তু আমি তো সরকারি চাকরি করি, আমার কাজ তো করতে হবে। আমি একটা বলতে পারি যে এখানে আমি যাব না, সেটা বলার রাইট আছে, কেন ওখানে হত্যা করা হয়েছে, কিন্তু কোথাও না কোথাও তো জয়েন করতে হবে। 15-20 দিন পরে আমি সবাই যারা যারা অ্যাভেলেবেল সবাইকে খবর দিলাম। আমার কিন্তু তখনও ছাড়ে নাই, তখন আপনি হাসপাতালে সিওরে বললাম। সিও আবার আমার মেডিকেল কলেজের বড় ভাই, মানে 5 বছর সিনিয়র, ব্রিগেডিয়ার তৌফিক। তো ওরা বললাম যে স্যার আমাকে একটু বসবো ওদের নিয়ে, যে কয়জন, সবাই তো আসতে পারে নাই। কাদেরকে নিয়ে বসতে চেয়েছেন? যারা বেঁচে ছিল? বেঁচে ছিল যে অফিসাররা আমার ইউনিটের। তো আপনার ইউনিটের মানে যারা অফিসার ছিল তাদেরকে বলেছেন? সৈনিক না? আমি সৈনিকদের, সৈনিক তো ধরে রাখছে, সব আটকে রাখছে যারা পাওয়া গেছে। এখানে সৈনিক বিবেচ্য বিষয় নয়, বিকজ দে আর দ্য অ্যাগ্রেসর। লেডি ডাক্তার আছে আমার অনেকগুলো, তারপর আমার অফিসার আছে, ও যারা বেঁচে আসলো। তো আমি যে দেখো এই ব্যাপার 15-20 দিন হয়েছে, ব্যাপার আছে যে যারা বেঁচে আছি, আমি তো সরকারি চাকরি করি, অনন্তকালের জন্য ছুটি দিয়ে রাখবে না, কেউ দিয়ে রাখবে না। এটা
মানবিক ব্যাপার, ঠিক আছে, কিন্তু অনন্তকাল যে আমি কাজ করবো না, তাহলে তোমার ছেড়ে দিতে হবে আর্মি। 3টা অপশন আছে, একটা হলো আমি বিডিআর চাকরি করব না, একটা হলো আমি চাকরি করব না, আর আমি চাকরি করব। আর বিডিআর চাকরি না করলে এটাও বলা হয়েছে আমাকে এর থেকে যে এখানে কিন্তু মনে রেখো, বিডিআর যদি চাকরি, হসপিটালে চাকরি যদি না করতে চাও, সেক্ষেত্রে কিন্তু ঢাকায় পোস্টিং হবে না, বুঝছেন? আরে বাবা, সবার ইমোশনালি এত চার্জ। স্যার আপনি 15 দিন মাথায় এইসব কথা বলেন কেমনে? তখন তো অ্যাকচুয়ালি মাইন্ড সেট আপ যে কার সাথে কথা, এটা কিন্তু না, কিন্তু এটা আমি জানি। আপনি আপনি এই কথা বললেন কি করে স্যার? তারপর হঠাৎ খেয়াল হইলো যে ওখানে কিন্তু কেউ ইনজিওর্ড না, আমি ইনজিওর্ড। একজন বলল, সরি স্যার। আপনি বলেন কি করে? আপনি তো হাঁটতেই পারেন না। আমি তো বলিনি বাবা তুমি যাও, কিন্তু তোমাকে কি সরকার সারা জীবন বলবে যে তুমি যেহেতু কার্নেজি ছিলা তোমার কোনো চাকরি লাগবে না, এমনি বেতন দেবে? তারপর ওরা বললো যে না স্যার, ঠিক আছে, যারা যারা দেবে অপশন, তা আমরা 1 মাসের আগে কোথাও যাব না। এটা ঠিক আছে ভাই, খুন হইতে দেখছে ওরা। এটা কি কোনো চিন্তা করতে পারেন আপনি? এর মধ্যে আবার আরেকটা ঘটনা, এগুলো বলি এই জন্য যে এগুলো অনেক কিছু আছে। ইনি করলেন কি, একদিন বললেন যে যারা বেঁচে আছে অফিসার, আমি তাদের সাথে একটু কথা বলতে চাই, ব্রিগেডিয়ার মইনুল ডিজি হিসাবে। তখনও কিন্তু তো উনি আবার ওই আমার কায়দায় উনি একটু বেশ কিছু অবজেকশনেবল কথা বললেন, যেটা ওই সময় বলাটা ঠিক না। কাদের সাথে কথা বলতেছেন? যারা পিলখানা থেকে বেঁচে আসছে, যারা দেখেছে তার ব্রাদার অফিসার খুন হচ্ছে, তাদের আপনি বলতেছেন এটা দিয়ে আর কতদিন চলবে? মাইন্ডেড, এটাকে কিন্তু আরো সফট ল্যান্ড। এর মধ্যে আমি নাম বলবো না, কোনো একজন অফিসার হঠাৎ করে সে হি বিকাম ফিউরিয়াস, মানে আর্মির নর্মসে না, উনি ওরে মানে হি জাস্ট গেট আপ অ্যান্ড হি ইজ অ্যাপ্রোচিং টুয়ার্ডস হিম অ্যাজ ইফ হি উইল বিট হিম। আমি তাড়াতাড়ি ঘোরাইতে ঘোরাইতে, আর ওরা একটা জিনিস ছিল আপনারা বলে দিই, ওরা কিন্তু যারা আমরা সার্ভাইভ অফিসার, তারা কিন্তু সার্ভাইভ অফিসার সিনিয়রের কথা কিন্তু যে থামছে, কথাটা বুঝেন? এটা সাইকোলজিক্যাল। আমরা একই বোটের, একই যাক থামাইয়া দিয়া তারপর আমি, স্যার আপনি কোথায় আছেন? আপনি কি ভাষা ব্যবহার করলেন? বি কেয়ারফুল স্যার। কাদের সামনে বলতেছেন? উনি চলে গেল। তারপর আমাকে 1 মাস, আমি 26শে ফেব্রুয়ারি ওই যে রাত্রে থেকে 19শে মার্চ আমি ভর্তি ছিলাম। আমি যদি অফিস করিও কোথা দিয়ে করব? ওখানে তো বাড়িঘর তো ওখানে ভিতরে থাকার মতো অবস্থা তো হয়নি। HQ মানে আর্মি হেডকোয়ার্টার অফিসার মেসে একটা রুম দেওয়া হলো। অ্যান্ড রুম এটা ঠিক আছে, মেয়ে থাকে দুই হলে থাকে, আমি আমার স্ত্রী, আর খাবার নিয়ে মেস দিয়ে খাই। তো ওই তারপর অফিস শুরু করলাম। গাড়িটা এইখানে ওই সিভিল ড্রাইভার দিয়ে যে গাড়ি কালেক্ট করবে সবাইকে। ওরা বলল যে আমরা আবার মুসিবত হইল, খুনিদের চিকিৎসা করতে পারবো না। খুনিদের এবং খুনিদের পরিবারে এটা সেন্টিমেন্ট ছিল, যেটা আপনি বলবেন, আবার বলেন না যে ডাক্তার হিসেবে শপথ নিছেন। আরে ডাক্তার হিসেবে কি খুন হওয়ার শপথ নিছি নাকি? কথাটা বুঝছেন? এটা বলছে ইমোশন থেকে। আর খুনিদের চিকিৎসা মানে ওই যে যারা সৈনিক, যারা তাদের বিডিআর সৈনিক, কথাটা বুঝেন নাই? খুনিদের এবং তার পরিবারের চিকিৎসা করতে পারবে না, মানে ডাক্তাররা বলছে। হ্যাঁ, প্রথমে তো চিকিৎসা শুরু হয় নাই। তা এটাকে আবার আমি ব্যাখ্যা করে দিই, এটা কিন্তু ইমোশনাল আউটবাস্ট। এখন আবার যদি কেউ মনে করে যে এথিক্স, আপনার এথিক্স কি খুন হওয়ার এথিক্স আছে নাকি? না, এটা ঠিক আছে, বুঝতে পারছি কথাটা বুঝছেন? ওই সময়ের জন্য তা আমি, আর হয় কি জানেন, মানুষের যে সাইকোলজি অনুযায়ী কিন্তু আপনার কিন্তু ইয়ে করতে হবে, কথা বলতে হবে। আমি ঠিক আছে চলো তো দেখা যাবে। এখন যদি আমি বলি না করতেই হবে, তারপর বলে যে আপনি যান, আমি যাবো না। তারপরে আমাদের অফিস শুরু হলো কিরকম,
ওই আমি বললাম যে যারা যেমন আমার ওই সকাল বিকাল 9টা থেকে 6টা লেডি ডাক্তার, আমি বললাম যে না স্যার 9টা থেকে 6টা লেডি ডাক্তারদের সংখ্যা আছে, এটা এটা খাওয়ার ব্যবস্থা করে দিলাম, ওখানে ওই ইয়েটিয়া হবে। কিছুদিন পরে আর 15 দিন পরে আস্তে আস্তে দেখা শুরু হইলো, রোগী দেখা শুরু হলো। আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, বলা হয় যে যারা ধরেন তদন্ত করেছে যারা বা যারা পরিবারগুলো যাদের অফিসাররা শহীদ হয়েছে তাদের অনেকেরই অভিযোগ যে মানে যারা বেঁচে আছে তাদের মধ্যে সবাই না, কিছু কিছু অফিসার এর সাথে জড়িত ছিল। আপনি কি মনে করেন? শোনেন, একটা কথা বলি আপনাকে, আমি যে ইনডিরেক্টলি একটু উত্তর দিই। আয়নাঘর কোথায় অবস্থিত ছিল? কয়েকটা জায়গায়, সিজিএফ আর্মির ইয়েতে। হয়তো নিজেই বললেন আর্মি এতে। এই যে র‍্যাব কিলিং করছে জিয়াউল হাসান, এ কি ছিল? যে মানুষ উঠাই নিয়ে যে গুম খুন জড়িত ছিল না? ছিল। এক একটা সংস্থা বা একটা আর্মি, তো আমাকে যদি জিজ্ঞেস করেন এটা তো অঙ্গ সংগঠন ছিল আওয়ামী লীগের। আমি জানি, হ্যাঁ, এটা আমি প্রচার করতে পারেন। এখন তাহলে আমি আপনার উত্তরে আসছি। যখন কাহার এখন ওইখানে তদন্ত করতেছে, আর্মির এমআই মিলিটারি ইন্টেলিজেন্সের একটা টিম দেওয়া হয় আর্মি থেকে ইন্টারোগেশন করার জন্য। I think you understand what is interrogation. তো জিজ্ঞাসাবাদের মতোই হবে নাকি? পুলিশও কিন্তু জিজ্ঞাসাবাদ করে। এই কত ডিগ্রি বিগ্রি দেখছেন? অতটা ডিগ্রি না। আমি আপনাকে দেখাই, আপনি একজনকে জিজ্ঞেস করতেছে তুমি এর সাথে জড়িত ছিলা, এত বড় দাড়ি টুপি, না স্যার আমি তো দাঁড়ের কাছে নাই। তারপর যখন ঘুরে দেখালো, এই যে তুমি কোথ যেখানে অ্যামুনিশন থাকে এই যে বের করতেছো, তুমি স্ক্রিনে দেখাচ্ছে তাকে সিসিটিভির ফুটেজ। তো এখন কথা হইলো যে উত্তর তো আপনার প্রশ্নই আছে। 3 জন হঠাৎ করে ফ্যামিলি, এইরকম অসহায়ত্ব, ক্যান ইউ ইমাজিন? আপনি নিজে চিন্তা করেন, এক জায়গায় করতেছেন, চারিদিকে মারতেছে, আপনাকে কেউ উদ্ধার, তার ওখান থেকে আর 3টা নিয়ে গেল, আপনাকে ফেলে চলে গেল। কোন 3 জন কেনেছে? একজন তো বললেন, আর 2 জন আছে, আমি নাম এখন মনে নাই, 2 জন আছে। এবং একদম যে দরজায় গেছে ওই ফুল ফুটেজ আছে আমার কাছে, বিটিভি ফুটেজ। এত বড় একটা কাজ করেছে। আমি আপনাকে একটু আগে আমার কথার মধ্যে কিন্তু সব উত্তর আছে। আমি বলেছি না যে একজন চিফ আর্মি তার কমরেডকে, তার অফিসারদের বাঁচাতে, বারবার বলছি বাঁচাতে, নট করে মারতে, বাঁচাতে, হি ডাজন্ট নিড প্রাইম মিনিস্টার্স অ্যাপ্রুভাল। আমি একবার বলেছি যে উত্তর আছে, কোনটা না, আমি এই জন্য বললাম আয়নাঘর কোথায় অবস্থিত। মেজর জেনারেল জিয়াউল হাসান কোথাকার লোক? এত বড় একটা কিছু করতে পারলো না। আমি বলছি যে যারা সার্ভাইভ করেছে, যারা ভেতরে ছিল, ভেতর থেকে, এখন এসে কি তো বাইরে ছিল, এখন এসে কি আমি আপনাকে ডাইরেক্ট ভেতরে যারা ছিল তাদের এরকমও তদন্ত কমিটি পেয়েছে যে, এবং তদন্তে এসেছে এক অফিসার, তিনি ফোনে কথা বলেছেন, তারপরে বের হয়ে উনি গণভবনে গেছেন, তারপরে আবার ব্যাক করেছেন, একবার না 2বার। সো দ্যাট মিনস এই অফিসারটা জড়িত ছিল। সো এই যে সার্ভাইভাল আরো যারা আছে, এদের মধ্যেও কেউ মানে যে আপনি বললেন যে একেবারে মানে ফ্রেশ হয়ে আসছে, সো তারা তো আসলে রাইট। এইটাই আমি বলতে চাচ্ছি। আমি আপনাকে ডিরেক্ট এভিডেন্স দিতে পারবো না, তবে কিছু তো অবশ্যই জড়িত। কারণ আমি আপনাকে আর একটা কথা বলি, একবার কাহারকন সাহেব একজন ইন্সপেক্টরকে পাঠাইলেন আমার হসপিটালে, যে ওই যারা মারা যাচ্ছে হসপিটালে বা সিএমএইচ, আমাদের সিএমএইচ না হসপিটাল, আমাদের ইয়েটা কি, যখন আমরা ইয়েতে পারি না তখন রেফার করে দিয়ে ঢাকা মেডিকেল কলেজে, মারা গেছে অনেকেই, মারা গেছে এই আহত হয়ে আসছে অথবা নর্মালিও মারা গেছে। তো উনি পাঠালেন একজন ইন্সপেক্টরকে, আমাদের যে হসপিটাল ডকুমেন্টস আছে ওই হসপিটাল ডকুমেন্টসগুলা সে সিজ করবে। তো আমি বললাম যে
কাহার আকনকে গিয়ে বলবেন যে ওনার তো এইটুকু নলেজ নাই, ইফ ইউ ওয়ান্ট টু সিজ দ্য হসপিটাল ডকুমেন্ট ইউ হ্যাভ টু হ্যাভ দি কোর্ট অর্ডার। এটা কিন্তু আইন, কোর্ট অর্ডার নিয়ে আসেন। তারপরে এখন আর একটা কথা বললেন আমি যে এখন এখান থেকে চলে যান, কেন পুলিশের ইয়ে পছন্দ ছিল না আমার। তো ওই ইন্সপেক্টর আমার দিকে তাকিয়ে রয়েছে, বললো স্যার সব পুলিশ কি একই রকম হয়, সব আর্মি কি একরকম? না স্যার, আমি ওই পুলিশ না, আমার বিবেক আছে, আমার ইয়ে আছে। সেটা আমি কফি নিয়ে আস। তারপর সে আমাকে কিছু কথা বললো যে স্যার আপনারা শুধু এদিকে দৌড় দিচ্ছেন, আপনাদের লোক নাই, আমরা তো বলতে পারছি না, বিকজ এই সেন্টিমেন্টটা হলো এই। আমি বলছি থাকতে পারে, কেন এরা একটা জিনিস আপনাদের বুঝতে হবে যে এই বাংলাদেশে আপনি যদি হিসাব করে দেখেন সব জায়গায় এথনিক প্রবলেম আছে না, ইন্ডিয়া আছে, আমাদের কিছু এথনিক প্রবলেম। আমরা এত হোমোজিনিয়াস, এক হলো 92% মুসলিম, তারপর যারা মুসলিম না তারাও বাঙালি, একরকম খাওয়া পড়া থাকা। তো বিডিআর সোলজাররা কি অন্য দেশ থেকে আসছে নাকি? ওরা এই দেশেরই না। তো আমি যদি বলি যে ক্রাইম যে করবে, যে এইসব করবে, তার জন্য এটা পুলিশ আর্মি হলে করবে না, যে ক্রিমিনাল সে ক্রিমিনালই। আর যেটা আপনি জিজ্ঞেস করছেন, যেহেতু আমার কাছে কোনো ডিরেক্ট এভিডেন্স নাই, তবে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স দেখায় যে এরা থাকতে পারে। আর সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স কিন্তু আমি দিয়েছি। আমি সরাসরি কি করে বলি, যেহেতু আমি সরাসরি জিনিসটা জানি না, কিন্তু একজন যদি ভুল জিনিস দেখায় তার মানে কি তার মধ্যে কিছু আছে। আমরা এখন ওই বিষয়টা যেতে চাই যে তদন্ত যে শুরু হয়েছিল তার সাথে আপনি আচ্ছা সাক্ষী হিসেবে কাজ করেছেন। সাক্ষী তো আমি নিজেই, তারপর অ্যাজ এ কমান্ডিং অফিসার এটা হলো, আমি বলি এইটাই কিন্তু রুট লেভেল তদন্ত, এইটার উপর বেসিস করেই কিন্তু সব হয়। কেন আপনি তদন্ত করতেছেন ডিরেক্টলি, হ্যাঁ পুলিশ করতেছে পুলিশেরটা, আর আমাদের উপর তো তারাও নির্ভরশীল, কেন আমাদেরই লোক তো ওরা। এখন যদি আপনি বলেন যে খুন করছে আপনাদের, না, যখন আমি ওই ইউনিটের সিও আমার লোক, কিন্তু ওরা এইরকম যে ব্যাটালিয়ন আর ইউনিট আছে, সেই প্রতিটা ইউনিটে একটি কোড অফ ইনকোয়ারি বা তদন্ত গ্রাউন্ড লেভেলে যেখানে ক্রাইম সংগঠিত হয়েছে সেইখানে কিভাবে একটা বোর্ড অফ অফিসার তত্ত্বাবধানে, কার সিওর কমান্ডিং অফিসারের তত্ত্বাবধানে এটা কিছু অফিসারকে দিয়ে দেওয়া হয় এই বোর্ডে। এরা এই তদন্তটা করে কি বেসিসের উপর, সাক্ষী এভিডেন্সের উপর বিশেষ করে অ্যাকিউজড এরা ওই অ্যাকিউজের ওই ক্রাইমের উপর তারা একটা রিকমেন্ড করে শাস্তি। এখন কোর্ট দুই রকম, একটা হলো বিডিআর কোর্ট আর একটা হলো সিভিল কোর্ট। তো সিভিল কোর্ট কেন আসলো? যেমন আর্মির কোনো জিনিস কিন্তু সিভিল কোর্টে যায় না, বিকজ আর্মি সবকিছুই যা করবে আর্মি অ্যাক্টে, কিন্তু বিডিআর এর যা কিছুই করুক সর্বোচ্চ শাস্তি দেওয়ার ক্ষমতা আছে 7 বছর। আর তার মধ্যে আবার খুন, ওই যে এক্সপ্লোসিভ, তার অগ্নিসংযোগ এটা নাই। তাহলে এটার জন্য কোথায় যাবে? সিভিল কোর্টে। তো এখন এই কোর্টকে, এই সাক্ষীকে, এই আলামতকে কিভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে সেটা এখনের পয়েন্ট, এখনকার যে কথাবার্তা হচ্ছে। এখানে আমি একটু উল্লেখ করতে চাই, ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির সাহেব, উনি একটা ন্যাশনাল কমিশন অন দিস কার্নেজ ইন দ্য ইয়ার 2009, হাসিনা সরকার, উনি একটা মেম্বার ছিলেন আর্মিতে। উনি ওদের ফাইন্ডিং অ্যান্ড রিকমেন্ডেশনের উপর কি দিয়েছিলেন? নোট অফ ডিসেন্ট। নোট অফ ডিসেন্ট মানে উনি এগ্রি করে না বোর্ডের যে কথাবার্তা আছে, তার জায়গায় কাকে দেওয়া হলো?
নাম বলতেছি, এর কোনো সমস্যা নাই, রফিক, ব্রিগেডিয়ার রফিককে দেওয়া হলো, উনি সাইন করলেন, ওনাকে পরবর্তীতেই মেজর জেনারেল করা হলো। এবং অতি আনন্দের বিষয় যে এই গভর্নমেন্ট সেই দালাল অফিসারকে রেড ক্রিসেন্ট সোসাইটির বানিয়ে দিয়েছে, চেয়ারম্যান বলে না। হ্যাঁ, আর একটা কথা, আমি কিন্তু কোনো সরকার বা কাউকে দায়ী করতেছি না, আমি ফ্যাক্ট বলছি। তাহলে ওটা কি ছিল আপনার যদি মনে থাকে, ওই যে কমিশন যেটা হয়েছিল হাসিনার সময়, ওই যেটা হাসান নাসির সাহেব মেম্বার ছিলেন, হ্যাঁ, নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন, সেটা কিন্তু পাবলিক করা হয়নি। ইন্টারেস্টিং, সেটাও পাবলিক করা হয়নি। আর্মির যেটা হয়েছিল সেটাও পাবলিক করা হয়নি। আর্মি আরেকটা 3টা জিনিস আছে, আপনি একটা খুনি, তারপর আছে না পারপিট্রেটার্স, ষড়যন্ত্রকারী যারা আসল, যারা এটা করাইছে, ওই যে অর্ডার নাই, তাদের বিরুদ্ধে তো কোনো হাসিনা গভর্নমেন্ট কোনো ইনভেস্টিগেশনই করতে দেয় নাই। আর কারা পারপিট্রেটার্স নামগুলো বলেছি বিকজ এগুলো শুনেছি। তাছাড়াও একজন মিনিস্টার বা একজন সংসদ সদস্য অথবা একজন রাজনৈতিক নেতা কি করে বিডিআর চাকরিরত বিডিআর সদস্যদের সাথে মিটিং করে, সেটা তো আপনারাও জানেন। শেখ সেলিম সাথে বসছে, তাপসের সাথে বসছে। তো এটা কি করা যায়? এটা তো আইনের বাইরে। এটা তো এটাকে বলা হয় যে এটা বিদ্রোহের সামিল, যে আপনি যেখানে, কেন আমাদের চাকরি যারা আর্মস হাতে নেয় তাদের চাকরি আর আপনাদের চাকরি সিভিলিয়ান একরকম না। যেমন বলা হয় যে ইভেন উইদাউট দি কম্পিটেন্ট যে অথরিটি বা তার কমান্ড ছাড়া আপনি যদি একজন সদস্য বিডিআর এই যে অস্ত্রের গায়ে হাত দেয়, সেটাও মেটেনি। যদি কেউ বাধা না দেয় সেটাও মেটেনি। কিন্তু আমরা ওটগুলোকে তো ধরাই হয় নাই।